এই যে কোশ্চেনটা দিছে লক্ষ্য করো এ বি সি এই ফল আমরা এখানে স্থানাঙ্ক 4 - 3, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 13 0 আর সি বিন্দু স্থানাঙ্ক -2 9। আচ্ছা এ বি সি এবং ডি ই এ বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলির উপর এমন ভাবে অবস্থিত যে বিডি বাই ডিসি, সি বাই ইএ বা এফ বাই এফ 2 এইখান থেকে এই যে শর্তটা প্রশ্নে যে শর্ত বুঝাইছে সেটা আমরা এখানে আলোচনা করি যে এখানে দেখো বিডি বাই ডিসি ইকুয়াল টু 2 মানে 2/1 এখান থেকে তুমি করতে পারবা বিডি ডিসি বিডি টু ডিসি ইকুয়াল টু 2:1 অর্থাৎ ডি বিন্দুটা 2:1 রেশিও বলে আছে বিসি রেখার উপর। তো এই যে বিসি রেখা 2:1 চোখে দেখা যতটুকু কারেক্ট কাজ এই যে এখানে দিলাম ডি বিন্দু, কথা বুঝছো? যেখানে এ 2 আর রেশিও হচ্ছে কত 1, বিডি টু ডিসি 2:1। আচ্ছা তারপর হচ্ছে এবং দেখো অনুপাতগুলো আগে করতে হবে যে সিই ডিভাইড বাই ইএ ইকুয়াল টু 2/1 বলতে পারো, তাহলে সিই ইজ টু ইএ ইকুয়াল কত 2:1। তাহলে সিই এই যে এখানে ই দিলাম 2:1 সিই ইজ টু ইএ। আচ্ছা তারপর এবং এএফ ডিভাইড বাই এফ বি ইকুয়াল টু 2/1, তাহলে এএফ ইজ টু এফ বি 2:1 তাই না? তাহলে এএফ এই যেখানে এএফ আর এফ বি ইস্টু করলাম 2:1। এই তোমরা কি ধরতে পারছি আগের কথাটা? হ্যাঁ খুব কঠিন কিছু না। আচ্ছা এখন হিসাব অনুযায়ী দেখো কোশ্চেনে চাইছে কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত 3:1। তাহলে আগে তো ক্ষেত্রফল বাইর করতে হবে, তারপর গিয়ে না ভাগ করলে অনুপাত আসবে, এরকম না? আগে ক্ষেত্রফল বাইর করার জন্য আমাকে কি করতে হবে বলো? এবিসি এর ক্ষেত্রফল আমরা রেগুলারলি বাইর করতে পারবো যে সুতরাং দিয়ে, হ্যাঁ এর পরের পার্টে এখানে ওকে যে সুতরাং যে ত্রিভুজ এবিসি বলো তো ফাইন বলো এবিসি এর ক্ষেত্রফল কেমনে বের করে এখানে বলো? পারবা বলো? অবশ্যই বলো। প্রথমে কি লিখবো? এ স্থানাঙ্ক তাই তো, সেটা কত 4, তারপর কত -3, তারপর কি লিখবো 13 0, এরপরে -2 9। আচ্ছা আর এখানে কি লিখবো 1, আচ্ছা 1 1 1, এরপর কাজ কি? এরপর বিস্তার করে দিব তাই না? বিস্তার করলে এই নির্ণায়কের মানটা চলে আসবে। ওকে এটা হচ্ছে ক্ষেত্রফলের লেখার কৌশল যেগুলো আমরা গতদিন শিখেছিলাম তাই না? তো তাহলে আমরা বিস্তার করে ফেলি। দেখো এবিসি এর ক্ষেত্রফল বের করি, তাহলে হাফ অফ 4 নিলে এই কোণ গুলো 0 -9 এই কথা বলে না 13 + 2 + 1 নিলে 13 গুণ 9 কত হয় 117 তাই না? আচ্ছা তাহলে এখানে আসি হাফ অফ -4 নং 36 13 2 15 15 3 15 45 + 117। তাহলে এখানে কত হয় বলতো? 45 থেকে 36 গেলে আমাদের 9 হয়, তাহলে এখানে 126 126/2 কত হয় বলতো? 126/2 63 এরকম না? আচ্ছা তাহলে এবিসি এর ক্ষেত্রফল 63। বলো যারা গত ক্লাসে ছিলা বুঝতে পারছো আইডিয়াটা? হ্যাঁ আচ্ছা এখন ডিইএফ এটার ক্ষেত্রফল বাইর করতে গেলে ভাই ডিও লাগবে, ইও লাগবে, এফও লাগবে। হ্যাঁ বিন্দু তিনটা নির্ণয় করতে হবে অন্তর্বিভক্তি সূত্র থেকে তাই না? অন্তর্বিভক্তি এটা কিন্তু 4 মার্কের প্রশ্ন, হ্যাঁ 4 মার্কের প্রশ্ন। সো ডিইএফ এর স্থানাঙ্ক তিনটা বাইর করতে। অন্তর্বিভক্তিটা যারা মিস করছো মানে স্পেসিফিক্যালি যারা সম্বুদে পড়ো তাদের তো এই যে 3.12 পড়ে নাই, তাদের জন্য আবার এই সপ্তাহে ক্লাস কিন্তু নিব সম্বুদে, আর সেটা হচ্ছে শিডিউলটা আমি দিব আর কি। হ্যাঁ সম্বুদের শিডিউলটা কখন নেওয়া যায় এটা আমি একটু পরে জানাচ্ছি। তো ওইখানে আবার এগুলো পড়াই দিব চ্যাপ্টার 3.12। আর তোমাদের যারা রবি মঙ্গল ছিল তাদের তো অলরেডি ক্লাস নিয়ে নিলাম আগে গেলেও, তোমাদের হয়তো ক্লাস ব্রেকেও রাখা যাবে, এটা আমি দেখে একটু চিন্তা করিনি। আচ্ছা যাই হোক এখন আসো কি বলতেছি এখানে। আচ্ছা ডিইএফ ওকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের এখন বাই করতে হবে এরকম না? তো চলো আমরা একটু আগে ত্রিভুজটা আঁকিনি। ওকে আসো, তোমার আজকে দেরি কেন এত? না এরকম হলে তো হবে না,
হবে? আচ্ছা, সো DEF এর ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এবার বের করি ডি বিন্দু। চলো তাহলে ডি বিন্দু ক্ষেত্রে কত অনুপাত? 2:1। ডাইরেক্ট লিখবো, দেখো। সুতরাং ডি বিন্দু হিসাব দেখো কমা দিয়ে, ওকে, 2:1, তাহলে 2 + 1, 2 + 1, 2 এর সাথে -2 গুণ করলে -4, আর 1 এর সাথে 13 গুণ করলে +13। আচ্ছা, 2 এর সাথে 9 গুণ করলে 9 দুগুণে 18, আর 1 এর সাথে 13 গুণ করলে 1 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে বা লিখে আসছে আমাদের 9/3 3, আর 18/3 6। ডি বিন্দু চলে আসলো। ঠিক আছে, অন্তর্বিভক্তির সময় যেরকম এক্স ওয়াই ধরে এত বড় করে করছো, এখন এত বড় ম্যাথের মধ্যে ওই আবার বড় করে করার কোনো যৌক্তিকতা নেই। যতটুকু অপটিমাম ভাবে করা, যেমন এভাবে করাটা ভ্যালিড, রিটার্নে লেখা যায়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ওকে, তো চলো আমরা এরপরে আসি। ডি এর পরে আসলো ই। এই বিন্দু সেম ভাবে 2 + 1, 2 + 1, 2 এর সাথে 4 গুণ করলে 8, আর 1 এর সাথে -2 গুণ করলে -2, আর 2 এর সাথে -3 গুণ করলে -6, আর 1 এর সাথে 9 গুণ করলে 9। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ই এর মান এই, যে কথা বলবা আমি প্রশ্ন জিজ্ঞাসা করব। 6/3 2, আর 3/3 1। তাহলে ই এর স্থানাঙ্ক চলে আসলো। এরপরে কার আসে? এফ বিন্দু। এফ লাগবে, তাই না? তো এফ এর স্থানাঙ্কটা বের করো। হ্যাঁ, সবাই বের করো, দেখি কি অবস্থা কার। বের করো। আমি বের করে দিই। এই নিজে খাতা নিজে করো। তোমার কলম কই? তোমাদের কি কলম নিয়ে কি কাহিনী আমি বুঝি না। হ্যাঁ, যাও কলম একটা কিনে নিয়ে এসো। হ্যাঁ, এগুলো তো আসলে উচিত না। এগুলো পড়াশোনা কি এরকম মজার বিষয় নাকি? সিরিয়াস থাকা দরকার পড়াশোনা নিয়ে। এই কথা বলো না, একজন আরেকজনকে নিয়ে কথা বলে না। উঠাও উঠাও, এই পথটা করো। এফ বিন্দু বের করো। এই বিন্দু, হ্যাঁ, এফ বিন্দু স্থানাঙ্ক বের করো সবাই। এফ বিন্দু স্থানাঙ্ক বের করো, দ্রুত বের করো। এই দেখো, যারা এফ পারো নাই, আমরা একটু হেল্প করি, চলো। এফ বিন্দুতে কি হয়েছে? 2 + 1, হ্যাঁ, 2 + 1, 2 + 1, 2 এর সাথে এফ বিন্দু 13 26, আর 1 এর সাথে 4। আচ্ছা, 2 এর সাথে 0, আর 1 এর সাথে -3। আচ্ছা, 30/3 দ্যাট ইজ 10, আর -3/3 -1। তিন। আচ্ছা আচ্ছা, ওই সময় এটা টিপ খেয়ে এটা চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন চলো। তাহলে সুতরাং ত্রিভুজ DEF, হাফ অফ ডি বিন্দু 3 6, ই বিন্দু 2 1, এফ বিন্দু 10 -1, দেন 1 1 1। এই বলো DEF কত আসছে? 21। আসলে লাস্ট অংশ, এই এই ঠান্ডা হও। সুতরাং ত্রিভুজ ABC ডিভাইড বাই DEF, ABC হচ্ছে 63, DEF হচ্ছে 21, সমান কত হইল? 3/1। হ্যাঁ, সুতরাং ABC is to ত্রিভুজ DEF equal to কত? 3:1। কোনো সমস্যা আছে বলো? বুঝছি সবাই? ওকে, লেখা বলো কঠিন লাগতেছে? সহজ, অনেক সহজ। এখন এটা সহজ তখনই আরো ভালো লাগবে, হাসার কিছু নাই, যখন তুমি বুঝবা যে আসলে কি বের করতেছো, তাই না? তোমরা কি জানো যে আসলে আগে কালে যখন এই সিস্টেমগুলো ছিল না, তখন ক্ষেত্রফলটা কেমনে বের করতো? হ্যাঁ, দেখো, সেটা একটা খুব চমৎকার আইডিয়া আছে। দেখো তখন কি করতো, দেখো এই যে, এই শোনো না, মূল নিয়মই তো ছিল না। তখন কি করতো ওরা? দেখো, এই তখন এই সিস্টেমটা ছিল যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসে, বর্গ বর্গ আকার থাকলে ক্ষেত্রফল। তখন তারা কি করতো, দেখো এটা ক্ষেত্রফল তুমি বাইর করবে, তখন এখান থেকে লম্ব টানতো তারা, এখান থেকে লম্ব টানতো, লম্ব টেনে, বুঝছো, এভাবে
বর্গ বানানো হইতো। ওকে, তো বর্গ বানানোর পর ওকে তারপর হচ্ছে তারা এই জায়গায় এবং তখন এগুলো মেজার করতো এই দড়ি দিয়ে ট্যাপ দিয়ে মেনটেন করে। হ্যাঁ হ্যাঁ, আর যখন এগুলো আবিষ্কার হয় নাই মানে বুঝছো, তো লাইক ধরো খ্রিস্টপূর্ব প্রবাবলি 600 বা 700 এই খ্রিস্টাব্দগুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময়গুলোতে এগুলো আসছে। তো তখন এই যে সিস্টেমটা এই জায়গায় দড়ি মেপে এই ক্ষেত্রফলগুলো তখন তারা বের করতো। এই ক্ষেত্রফল বের করে তারপর এই যে এই পাশগুলো সরাই ফেলতো, এগুলো সরাই ফেলে এগুলোর এটার অংশ কতটুকু এটার অংশ কতটুকু এগুলোকে আবার একসাথে অ্যাড করে দিত, যে এই পাশটুকু যেটা আসছে তার সাথে এই যে এটাকে যদি এটাকে যদি উল্টায় দাও, ঘটনা বুঝো না, এখন ত্রিভুজের ক্ষেত্রফলই তখন আসে না আসলে। তো তখন কি যে তখন এই দেখো এই দেখো এটুকু এখানে আসলো, আর এই যে এটুকু উল্টে দিয়ে এখানে একটা বর্গ হয়ে গেছে। খেয়াল করছো? তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিলে কি হয়? নিচেরটা চলে আসে না? এইভাবে তারা আসলে, এবং তখন এরকম না যে এই সূত্র দিয়ে বের করতো, তখন তারা মেপে হ্যাঁ মেপে হিসাব কিতাবগুলো করতো আসলে। আর এখন আমরা ধুমধাম সূত্র দিয়ে বের করি। আর ক্ষেত্রফল বলতে পুরো অঞ্চলটুকুকেই বোঝাচ্ছে, কিন্তু এইটুকুর মধ্যে কি পরিমাণ জায়গা আছে সেটার হিসাবটা কিন্তু বোঝানো হচ্ছে, তাই না? এখন তোমরা আসলে এখন আমাদের এখনকার যে আমরা শিখাই বা এই যে তুমি তো অনেক ভালো পারো, দাঁড়ায় থাকো এবার। তো কি বললাম, এখন যে আমরা শিখাই, এখন শিখানোর মধ্যে সমস্যা কি যে ম্যাথ তোমরা করো কিন্তু কি যে করো এটা বুঝো না, এটা কিভাবে লাগে এটাও বুঝো না, যা সূত্র দিছো ম্যাথ করছো শেষ, তাই না? কিন্তু তখন যেটা হইতো, তখন যারা ম্যাথমেটিশিয়ান ছিল বা ম্যাথের শিক্ষার্থী ছিল তারা কিন্তু অ্যাকুরেটলি কি করতেছি, এটা কি বোঝাচ্ছে, এটা ফিজিক্যাল ইন্টারপ্রেটেশন কি, হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফের ব্যাখ্যাটা কি, এগুলা জেনে তারা আগাইতো। এই জন্য তারা নতুন কিছু আবিষ্কার করতে পারে। আর তুমি সূত্র বেস পড়লে তো এগুলো আর পারবা না জীবন। হ্যাঁ, কারণ তোমার মাথায় ফুল স্টোরিটা তখন মাথায় সেট হবে না। আমি যে প্রমাণগুলো দেখাই, এক একটা প্রমাণ মানে এক একটা স্টোরি। তুমি কি করতেছো মোবাইল? আমি দেখার জন্য ঘড়ি লাগাইছি, ফোনটা পকেটে রাখো। হ্যাঁ, কথা বলছো। এখন আমি আবারও কি বলতেছিলাম, আবারও বলি শোনো, যখন তুমি একটা জিনিস সম্পর্কে যদি এই যে প্রমাণ সহ এই জিনিসগুলো দেখানোর কারণটা কি আসলে, আমি তো চাইলে সূত্র লিখতাম, অঙ্ক করতাম অ্যাজ ইউজুয়ালি যেভাবে করানো হয়। হ্যাঁ, এটা আমার আরো অল্প সময় অধ্যায় শেষ হয়, তাই না? তো সেটা আমরা করি না কেন? ফ্যাক্ট একটাই, সেটা করলে তোমার মধ্যে ওই সূত্র জাস্ট করছো, সূত্র ভুলে গেছো, এটা কেমনে আসছে এটা ভুলে যাবা, কি করছো এটা ভুলে যাবা, কদিন পর কিছুই তোমার মাথায় থাকবে না। বাট যখন তুমি একদম জিরো নলেজ থেকে দেখতেছো এটা এইভাবে আসছে, এটা এইভাবে আসছে, তখন তোমার প্রমাণটা মনে না থাকবে, তারপর তোমার মাথায় একটা স্টোরি সেট হবে, প্রেক্ষাপট একটা সেট হবে। আর সেই প্রেক্ষাপট তোমার যদি যখন জানা থাকবে, তখন তোমার এটার মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যাচ্ছে এটা এইভাবে হয়েছে, বা তখন একটু দেখলে তুমি তাড়াতাড়ি এগুলো মনে আনতে পারবে। বুঝছি? এই জন্য কিন্তু প্রমাণগুলো এবং কিভাবে কি হয় এগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর এই জিনিসগুলোতে কি বুঝাচ্ছে, কোনটা থেকে কি আসছে সেগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে। বুঝছো কিনা বলো? আর এর এখানে সবচেয়ে ভালো হবে কি, এই যে তোমরা যে এখানে অঙ্কগুলো করছো, এই যে অঙ্কটা করছো, তুমি যদি আরো ভালো করে বাসায় বুঝতে চাও, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গ্রাফ পেপারে যেতে হবে। ওকে, এই গ্রাফ পেপারে গিয়ে ব্যাস কথাগুলো শোনো। এই বোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে এটা, গ্রাফ পেপারটা সব আছে, গ্রাফ পেপার নিয়ে বুঝো। এই যে 4 - 3 দেখো হিসাব করে, এখন আমার এখানে বিন্দু বসানো সহজ। 4 - 3 এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দুটা, তাই না? তারপর হচ্ছে 13 0, ওকে এটা হলো 13 0 সেকেন্ড বিন্দুটা। দেন হচ্ছে -2 9 -2 9 এটা হলো থার্ড বিন্দু। দেখছো কত তাড়াতাড়ি গ্রাফ আঁকি ফেলছি? হ্যাঁ, আগে এই গ্রাফ আঁকতে বেশ বেগ পাইতে হইতো। এখন দেখো এই যে এইটুকু এইটুকু এইটুকু, এই যে জায়গাটুকু আবদ্ধ হয়েছে, এই জায়গাটুকুর পরিমাণ কত? 63 বর্গ একক। সেটাই তুমি বের করছো যে একটু আগে সূত্র দিয়ে এখান দিয়ে। এই জায়গাটুকু কতটুকু অঞ্চল, তোমাদের মাথায় বর্গ এককের হিসাবও মাথার মধ্যে নাই। তুমি যে জায়গাটুকুর উপর বসে আছো সেই জায়গার হিসাব কতটুকু, কত স্কয়ার ফিটের উপর তুমি বসে আছো বলো? এটাও কিন্তু তুমি বুঝো না, এটাও বুঝো, এটাও কিন্তু বুঝো। এখন তাহলে তোমার নলেজ লেভেল আসলে বুঝছো যে কোন জায়গায় তোমরা কি যে পড়ো, এটা তোমার এটাও বুঝো না, কি কাজে লাগবে এটাও বুঝো না। এই জন্য তোমার মধ্যে পড়াশোনা নিয়ে তোমার কোনো টানও নাই, ম্যাথ নিয়ে আর কোনো টান নাই। এগুলোই কিন্তু মূল প্রবলেম। হ্যাঁ, তো এই যে তোমার কতটুকু সমান, এই যে 63 বর্গ একক এটা হচ্ছে, বা বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার বা বর্গ ফুট, হ্যাঁ যে এককে আমি কনভার্ট করি বলি, সেটা কতটুকু জায়গা দখল করতেছে সেটা তুমি দেখতেছো। এইটুকু জায়গা, এটা এইভাবে এইরকম গ্রাফ পেপার ধরলে এইটুকু জায়গা দখল করে, কিন্তু তুমি নিজে প্র্যাকটিক্যালি একটা জায়গা দেখে এটা কতটুকু, কত ফিট বাই কত ফিট, এটা যদি বলতে না পারো তাহলে তো আসলে এত বছর সায়েন্সে পড়ে কী লাভ হইলো? আচ্ছা, এটার জন্য আমি তোমাকে একটা সহজ টেকনিক বুঝাতে পারি। সাধারণত ফিটে এককগুলো হিসাব করাটা তোমার জন্য সহজ হবে মিটার থেকে,
কারণ তোমরা সাধারণত যে স্কেল দিয়ে যেহেতু কাজ করো, একটা স্কেল সমান হচ্ছে কত 12 ইঞ্চি, মানে হচ্ছে 1 ফিট। এই 1 ফিট, আর তুমি এই যে আমাদের উপরের দিকে সিলিংয়ের দিকে তাকাও, এই সিলিংয়ের যে বক্সগুলো দেখতেছো, এক একটা বক্স হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। একটা বক্স কয় ফিট বাই কয় ফিট? 2 ফিট বাই 2 ফিট। তো এখন তুমি এই যে একটা নলেজ পাইলা, একটা ভিজুয়ালাইজেশন যদি করতে পারো, তাহলে বলো এই পাশ থেকে এই পাশ কয় ফিট আছে লম্বা, বলো তো দেখি। 6.5, তার মানে 13 ফিট, তাই না? এই পাশ থেকে এই পাশ 13 ফিট, কথা বুঝছো? আর এই পাশ থেকে এই ছোট অংশটুকু, ওই পাশটুকু বাদে, ওই পাশটুকু বাদে এই পাশ থেকে ছোট এই অংশটুকু, এটার মধ্যে কয়টা বক্স আছে দেখো। এখান থেকে ওই ছোট এই অংশটুকুর মধ্যে ওই ছোট অংশ বাদে কয়টা আছে? 1 2 3 4 5 6টা, 6টা 6.5, এখানেও 6.5, অর্থাৎ এখানে 13 ফিট। তার মানে আমাদের এই ক্লাসরুমের এই অংশটুকু কিন্তু 13 ফিট বাই 13 ফিট একটা বর্গাকার শেপ। হ্যাঁ, আচ্ছা বসো। 13 ফিট বাই 13 ফিট কি একটা বর্গাকার শেপ। এবং এই বর্গাকার শেপ হওয়ার কারণেই লক্ষ্য করো, তোমরা যে মাঝখানে বসছো, বেঞ্চগুলোতে বসছো, বেঞ্চে যখন আমরা লেআউট আমি করতেছিলাম, এক একটা বেঞ্চ হচ্ছে 5 ফিট কত ইঞ্চি বলো তো দেখি, কে বলতে পারো? এই বেঞ্চের লেন্থ কত? যে বেঞ্চে তুমি বসে আছো কত ফিট করে আছে বেঞ্চগুলো স্কেল দিয়ে? হ্যাঁ, এই হিসাব কিতাবগুলো তো বুঝতে পারেন। এক একটা বেঞ্চ হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি করে, 5.5 ফিট না, 5 ফিট 4 ইঞ্চি। তাহলে দুইটা মিলে হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি। মাঝখানে এখানে যে হাঁটার রাস্তা, এই হাঁটার রাস্তার ব্যবধান রাখা ছিল আমাদের 1.5 ফিট করে, কথা বুঝছো? তো সেই হিসেবে 13 ফিট আমাদের জায়গা যেটা বললাম সেটা কিন্তু ব্যবহার হয়ে গেছে, তাই না? এখন তুমি কতটুকু জায়গার উপর বসতে এখন বলো, কে বলতে পারো? এখনো যদি না বলতে পারো, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 2 ফিট বাই 2 ফিট জায়গার মধ্যে বসছো, তাই না? মানে 2 ফিট, এই তোমরা কি 2 ফিট বাই 2 ফিট জায়গা কি ইয়ে করছো? এখনো তোমরা বুঝো নাই? বলা খুব সহজ হিসাব। আমি অলরেডি বলেছি একটা বেঞ্চ হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, তোমরা বসছো 3 জন, তাহলে 5 ফিট 4 কে 3 দ্বারা ভাগ করো, কত হয়? 5.4 ভাগ 3 কত হইছে? ক্যালকুলেটর তো আছে, হ্যাঁ? তার মানে গড়ে 1.8 ইঞ্চি, তাই না? কত? মানে 1.8 ফিট। আর এটাকে আবার স্কয়ার করো, 1.8 স্কয়ার, তাহলে কত আসে? তার মানে এই কথা না, গড়ে এই দেখো গড় ওয়ার্ডটা কেন আমরা ইউজ করি, বইগুলোতে যে ইউজ করা আছে, যখন এরকম ভেরিয়েবল ডাটা থাকে তখন আসলে মানে সবার জন্য তো ইন্ডিভিজুয়াল আমরা বলতে পারি না, তখন আমরা গড় ওয়ার্ডটা ইউজ করি। যে গড়ে এরকম যে 3.24 স্কয়ার ফিট জায়গা তোমরা একজন এখানে বসার জন্য দখল করছো, ব্যাপারটা হচ্ছে এটা গড়ে 3.24, মানে এবং এটা হাইয়েস্ট কেউ অবটেইন করতে পারবে, এর বেশি কিন্তু মানে অবশ্যই এটা ডিপেন্ড করে, এটাও গড়, কারণ দেখা গেল একজন বেশি মোটা আর একজন বেশি চিকন, হ্যাঁ হ্যাঁ এটাই। এই হইল। এখন বলো 3.24 স্কয়ার ফিট জায়গা মানে কতটুকু, সেটা হচ্ছে তুমি যেটুকু জায়গা দখল করছো, বুঝছি? আর কেউ যদি বলে কোনো জায়গায়, ধরো এগুলো ভাইবা সেশনে সাধারণত জিজ্ঞেস করে ম্যাথ ভাইবাতে, যে তুমি যে ক্লাস এখানে বেঞ্চে বসছো বা টেবিলে চেয়ারে বসছো, তুমি কতটুকু জায়গা নিয়ে আসো? কাজগুলো এটা কিন্তু একটা কমন ডেটা হচ্ছে, এটা কি একটা গড়ে বলবো যে গড়ে সাধারণত একজন মানুষ বসলে 3.24 বা 3.2 স্কয়ার ফিট জায়গা সে দখল করে, মানে কি জাস্ট ওইটুকু জায়গা, ঠিক আছে? হ্যাঁ, আর আমি যেটুকু অংশ নিয়ে ক্লাস নিই, দেখো এই যে ওইটা এখান থেকে শুরু করলে 2 ফিট, এখানে হচ্ছে 2.5 ফিট, 2.5 ফিট জায়গা নিয়ে মোটামুটি ক্লাসের এই জায়গাটুকু আমরা সাজানো। এখানে প্রতিটা ইঞ্চি জায়গা মেপে মেপে কিন্তু বেঞ্চ সেট আপ করা হয়েছে, সেভাবে মেজারমেন্টগুলো আমার করা হয়েছিল যে কতটুকু জায়গা নিয়ে কতটুকু আমরা করতে পারবো। আমাদের অফিস রুমও সেভাবে কিন্তু হিসাব করে করা যায়, এই ম্যাক্স ইউজ করার জন্য কি করা লাগে। সেই জন্য এই যে দেওয়ালটা দেখতেছো, যে এই দেওয়ালটা কিন্তু আগে ছিল না এখানে। এই দেওয়ালটা আমি যখন এটা ভাড়া নিয়েছি তখন আমি উঠেছিলাম এই মাপঝোঁক করে, যে এখানে একটা স্কোয়ার একটা ক্লাসরুম হবে, তাহলে সেটাকে মেনটেন করে আমি পাশে তাহলে অফিসের যে জন্য যে জায়গা থাকে সেটুকু জায়গা হচ্ছে আমি ইউজ করব, কথা বুঝছো? এখন এই হিসাব কিতাব যদি না বুঝো, এগুলো তো আসলে ম্যাথ নিয়েও কিছু বুঝবা না, তোমার জীবন নিয়েও কিছু বুঝবে না। কোচিং সেন্টার তো জাস্ট সেটা কি একটা ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান, যেমন তুমি যে কোনো কাজে যাও, এগুলো তো রিয়েল লাইফ স্টাডিগুলো কি, এটা যে তোমার শুধু এটার জন্য এটা তো না, যে কোনো কিছু যাও তুমি যখন এখান থেকে বরঞ্চ তোমাদের জব ফিল্ডে প্রতিবন্ধকতা আরো অনেক বেশি, হ্যাঁ। এবং সেখানে প্রাইভেট জবে তো আসলে কর্মী ছাঁটাই করার একটা বড় ট্রেন্ড থাকে, যে তার থেকে ভালো স্কিল লোক পেলে আগের জনকে ছাঁটাই করে ফেলে। কারণ তুমি যে সেক্টরে যাও ভবিষ্যতে, যেই কাজই করো, তুমি যদি হিসাব কিতাবে দুর্বল হও,
তাইলে তো আসলে তুমি বেশি সাস্টেইন করতে পারবে না, আর তোমাকে বেশি স্যালারি দিবে না। সাস্টেইন করতে পারবা অল্প স্যালারিতে। কথা বুঝছি? তোমার কাজের এবং তোমার চিন্তা ভাবনার উপর বেস্ট করবে যে তুমি কত ভালো পোস্টে যাইতে পারবা। ঘটনাটা তো সত্য বলা। আর তুমি যদি তোমার যোগ্যতা কম কিন্তু তুমি বড় পোস্টে তোমাকে যদি কেউ দিয়ে দেয় তাহলে কি হবে? তোমার জুনিয়ররা তোমাকে ক্রিটিসাইজ করবে, কারণ তোমার যখন কানে আসবে তখন বাংলাদেশে, যাই হোক বাংলাদেশে যারা টপ পোস্টে আছে বিসিএস দিয়ে যারা যাচ্ছে এরা তো আসলে আমজনতা না। এখন এখানে কিন্তু একটা কথা আছে, গভর্নমেন্ট থেকে কিন্তু এটা অনেকবার বলছে, আমরা জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছি না যে কোটার ইয়াটা কিন্তু কোন লেভেলে গিয়ে প্রয়োগ হয়। বলো, বিসিএস এ প্রিলি, রিটেন, ভাইবা, ভাইবা পর্যন্ত টিকে যাওয়ার পর যখন নিয়োগ হবে তখন হচ্ছে কোটার ইউজটা আসতেছে। আর ভাইবা পর্যন্ত টিকার জন্যে যারা টিকে তারা তো আসলে কম মেধাবী না। কথাটা বুঝছো? অধিকাংশ স্টুডেন্টদের প্রথম অবস্থার প্রিলি যেটা সেখানে বাদ হয়ে যায়। হ্যাঁ, না এটা কারো পক্ষে বলার কিছু নাই, তুমি সিচুয়েশনটা বুঝো যে আসলে মানে এখানে কি বলে, মানে কোটাটা এখন বাদ হয়ে গেছে সেটা নিয়ে প্রবলেম না, বাট মানে তোমরা তো প্রিলির অবস্থা তুমি একটু খবর নিও, তোমরা তো জিনিসটা না জেনে বলতেছো। প্রিলিতে কত লাখ মানুষ পরীক্ষা দেয়, কতজন পাস করে, প্রিলি ক্রস করে কতজন। সেকেন্ডলি যারা প্রিলিতে পাস করে তারা রিটেনে যায়। বুঝো, আমার কয়েকটা ফ্রেন্ড অলরেডি রিটেনের চক্করে আছে, প্রিলি পাস করছে, রিটেনে যায় আটকে যাচ্ছে, আবার পড়তেছে, আবার প্রিলি হওয়া শুরু, মানে রিটেনে আটকে যাওয়া মানে আবার কিন্তু প্রিলিতে ব্যাক করা, প্রিলি আবার পাস করলে তারপর আবার রিটেনে। ঘটনা বুঝছি তো? তাইলে এখন তো অধিকাংশ স্টুডেন্টরা যে প্রিলি পাস করলো, রিটেনে গেল, রিটেনে যদি ফেল করে যায় তাহলে কিন্তু আবার খেলা শেষ, আবার প্রিলিতে আসতে হবে, প্রিলি পরীক্ষা দিতে হবে। তাহলে প্রিলি পাস করলো, রিটেন প্রিলিতে দেখা গেল যে টোটাল 100% ধরলে 10% স্টুডেন্ট পাস করে 10% ক্যান্ডিডেট। এই 10% যখন রিটেনে যায় সেই 10%-এর হয়তো 3% পাস করে, ওই 3%-এর ভাইবা হয়। বুঝছো? সেই ভাইবাতে গিয়ে দেখা গেল 0.1% মানুষ ভাইবা ক্রস করতে পারছে। এরপর যারা ক্রস করে তাদের মধ্যে যখন নিয়োগ হবে তখন কোটার হিসাবটা আসে, যে এবার নিয়োগের বেলায় এবার তখন ওই কোটার নিয়োগের ক্ষেত্রে কি হয়, ভাইবা থেকে তখন অটোমেটিক সিলেকশন হয়ে যায়। ওটা না, ওই জায়গায় যে একটা ডিসক্রিমিনেট হচ্ছে না, যে আমিও ভাইবাতে পাস করলাম, ও ভাইবাতে পাস করছে, ওর কোটার জন্য ও পাইলো, আমি তো পাইলাম না। সমস্যাটার পয়েন্টটা ধরছো যে কোন জায়গায়, পোলা পয়েন্টটা তোমরা তো না বুঝে বলো। এই জন্য কিন্তু স্টুডেন্টগুলো আন্দোলন নামছে যে আমিও পাস করছি, সেও পাস করছে, সে পাইলো আমি পাইলাম না, তাহলে তো হইলো না, তারও যোগ্যতা যেটা আমারও যোগ্যতা সেম, তাহলে এখানে আমাকে কেন বৈষম্য করা হচ্ছে? তুমি বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিন্তু বৈষম্য ওয়ার্ডটা ওই যে আন্দোলনের মধ্যে ওয়ার্ডটা কিন্তু আসছে, এমনি এমনি কিন্তু আসে না। হ্যাঁ, তো তোমরা তো না জেনে বলে তো বোকার মতো কথা বললো, এগুলো তো আসলে উচিত না। কথা বুঝছো? বৈষম্যটা কোন জায়গায় হয়েছে সেটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা যাক, এখন ওই বৈষম্যটা যাতে না হয় আমাদের সংবিধানের এই যে দেখো, তোমাদের এগুলো একটু বেসিক নলেজ এগুলো তো থাকা দরকার। আমাদের সংবিধানের কত নম্বর, 116 নম্বর মনে হয় অনুচ্ছেদে দেখলাম, মানে শুনছিলাম, ওয়ার্ড মূল ভুলে গেছি, বলা আছে যে সবার জন্য সম্মতা। ওই একটা কোর্ট করেই মূলত এবার এই আদালতে হচ্ছে কি করছে, কোটা সিস্টেমটাকে এত নিউট্রালাইজ করে দিছে, যে সংবিধান ধরেই কিন্তু করছে। হ্যাঁ, যে বলছে সবার জন্য সম্মতা, তো এখানে বৈষম্য কেন থাকবে? তো বৈষম্যটা হয়েছে কোন জায়গায় বুঝছো, যে এত কষ্ট করে সে ভাইবা পর্যন্ত গেছে, এখন সে চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে যার কোটা আছে, তো এটা আসলে হলো। ওইটাই কিন্তু প্রধানমন্ত্রী বলতেছিল যে যারা ভাইবা পর্যন্ত গেছে তারা তো কম মেধাবী না, আমরা তো কম মেধাবীদের চাকরি দিচ্ছি না। সেটা তো ভিন্ন কথা, সেটা তো আসলে কিছু বলার নাই। হ্যাঁ, ওইটা তো আসলে কিছু নিয়ন্ত্রণ, কিছু ওটা কিছু করার নাই। তোমরা কি বুঝছো? প্রধানমন্ত্রী যে বলে যে আমরা তো কম মেধাবীদের তো আমি চাকরি দিচ্ছি না, মেধাবী ঠিক আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কোটার একটা ইস্যু ছিল, এই জন্য যে যেভাবে হওয়ার কথা ছিল সেখানে কম হয়েছে, এখন তো সেটা বাদ দিয়ে দিল, তাই না? কিন্তু এখন তো হচ্ছে, তোমরা কি বুঝছো নি ঘটনাটা, যে প্যাচটা কোন জায়গায়? প্যাচ কিন্তু একদম নর্মাল লেভেলের না, প্যাচটা একদম হাই লেভেলের ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। এই শোনো, আচ্ছা শোনো, এই গেল, এখন আসি। এই শেষ না? কি আচ্ছা চলো আমরা একটু পরে আসি, চলো। এটা মুছতে গিয়ে তো পিছনের গুলো মুছে গেছে। আচ্ছা যাক, ওকে শেষ, এটা শেষ। হ্যাঁ আচ্ছা ওকে, এটা বাড়ি কাজ, উঠাও। এটা কি মধ্যবিন্দু দিয়ে দিচ্ছে আর কি, বুঝছো না? মধ্যবিন্দু বের করতে পারো না,
এই যে এটাতে ভেজাল কম। ওটা খাতায় উঠাও, খাতায় উঠাও। আমার বিসিএস নিয়ে প্ল্যান আমার আগে থেকে ছিল না, প্রথম থেকে। কারণ বিসিএস এর যে টাকার হিসাব, বেতনের হিসাব, ওইটা দিয়ে আমার পোষাবে না। আমি তো সেই জন্য আমি আর বিসিএস দিকে যাই নাই। কারণ ওইখানে গিয়ে ভালো থাকতে গেলে তোমাকে অবশ্যই ঘুষ খাইতে হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো এখন অবশ্যই যদি ঘুষ খাইতে হয় এখন, তাহলে আমি আর কেন আমি খারাপ পথে যাওয়ার চিন্তা করব? দরকার তো নাই। কথা বুঝছো? এই এই একজন আরেকজনকে নিয়ে কমেন্ট করবে না, এগুলো ভালো অভ্যাস না। তোমার নিজের চিন্তা তুমি নিজে করো, তুমি আসলে নিজে কি করতে পারবা। আচ্ছা উঠাও, এই খাতা উঠাও। উঠানো শেষ করো। শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার সাথে চারপাশে কি হচ্ছে ঘটতেছে এগুলো যদি না বুঝো তাইলে তুমি কিন্তু হচ্ছে কি বোকার স্বর্গে বাস করবে, এরকম হবে। এবং জীবন যুদ্ধে পিছানো বলতে তুমি যখন মানে রিয়েল লাইফে ব্যাক করবা পড়াশোনার পরে, যখন চাকরির বাজারের দিকে চিন্তা, তখন দেখবা যে আসলে তোমার শুধু পড়াশোনা দিয়ে চাকরি হয় না আসলে। এটা সত্য কথা। কারণ চাকরিটা তো মূলত একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, তাই না? তোমাকে নির্দিষ্ট কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল। এটা কিন্তু থিওরিটিক্যাল কিছু না। চাকরিটা কি থিওরিটিক্যাল বলো? খাতা লেখার জিনিস না, প্র্যাকটিক্যাল হিসাব কিতাব। তো যদি তুমি প্র্যাকটিক্যালি মানে, এমন চাকরি মানে কি শুধু যে তুমি নিজে নিজে করবে এরকম না, তোমার একটা টিম ওয়ার্ক করতে হবে। তুমি কারো আন্ডারে থাকবা, তোমার সাথে অনেকে একসাথে কাজ করবে, এবং তোমার আন্ডারে আবার অনেকে থাকবে যদি একটা পোস্ট সামনে উঠে। তার মানে তখন তোমার কিন্তু অনেকগুলা কোয়ালিটি তোমার মধ্যে থাকা লাগবে যদি তুমি ওইখানে ভালো করতে চাও। আর যদি ভালো করতে না পারো তোমাকে ছাঁটাই করে ফেলবে, বুঝছো? বা তোমাকে কম টাকার চাকরিতে তোমাকে ঢুকতে হবে। তো এটাই কিন্তু রিয়েলিটি। হ্যাঁ, তো এখন এই জন্য বোকার স্বর্গে থাকা যাবে না যে ভালো করে পড়লে চাকরি পাবো, এই কথাটা ভুল, 100% ভুল, বুঝছো? আচ্ছা ওকে, এটা লেখা হয়েছে? হ্যাঁ, এবার চলো দেখো। আচ্ছা, এত ত্রিভুজের ভরকেন্দ্র, আচ্ছা ভরকেন্দ্র এটা নিয়ে তোমাদের আলোচনা কম হয়েছে, সো ওই ভরকেন্দ্রের আলোচনার টপিকটা একটু আমরা এখন বলে দেওয়া দরকার। আচ্ছা, এটা আমি ওইটার সাথে পড়াবো, দাঁড়াও। আর দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা, সেটাই করে দিই। এটা অলওয়েজ অনেকবার পরীক্ষা আসছে। ওকে, কোশ্চেনটা খাতায় তোলো। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা, যেটা 4 মার্কের জন্য আসবে। 4 মার্ক। খাতায় উঠাই। এটা 4 মার্কের জন্য আসে। আচ্ছা, দেখা শেষ। তো কোশ্চেনে কি বলছে যে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। সিডি কে এবি রেখাটি, সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, অনুপাতটা কার উপর আছে? সিডির উপর। গুড। এবং সিডি এই যে উচ্চারণটা, তাহলে সি এর সাথে হবে M1 আর ডি এর সাথে হবে কি, তাই না? যে বিন্দুটা আগে তার সাথে M1 না, আর যেটা পরে তার সাথে কি M2। কথা কি ঠিক আছে? হ্যাঁ, তো সিটা হচ্ছে M1 আর সি এর সাথে M1 আর ডি এর সাথে কি M2। আচ্ছা ওকে, তো সিডি রেখাকে, একটা রেখা আরেকটা রেখাকে কি অনুপাতে ভাগ করে, এটা হচ্ছে আমাদের 3.2 আর 3.3 এর মিক্স আপ একটা প্রবলেম।
এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা অলওয়েজ অনেকগুলো কলেজে আসছে একাধিকবার 4 মার্কের জন্য। তো এই যে আমরা এখানে যে ছেদ বিন্দুটা সেটাকে আমি ই দ্বারা প্রকাশ করলাম। ছেদ বিন্দুকে কি দ্বারা প্রকাশ করব? ই। ই কি এ বি এর মধ্যবিন্দু হবে? হবে? হবে না, আমরা তো এটা আন্দাজে চিত্র আঁকছি, বাট না হওয়ার সম্ভাবনাই বেশি, তাই না? আচ্ছা ওকে, তো এখন দেখো সবাই কথায় আসো। তো এই ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব, মানে ই বিন্দুর স্থানাঙ্কের একটা কন্ডিশন আমরা আনবো এই অনুপাতের শর্ত থেকে। m1 m2 c আর d আছে, তাহলে ই তো বলতে পারবো। আর এ বিন্দু, ই বিন্দু আর বি বিন্দু একটা রেখার উপর অবস্থিত না? ওকে, একই রেখার উপর অবস্থিত কিনা? একই রেখার উপর অবস্থিত, এটাকে বলা হয় সমরেখ। একই রেখার উপর অবস্থিত হলে কি হবে? বলা হয় এটাকে সমরেখ। সমরেখ মানে কি? একই রেখার উপর অবস্থিত, তাই না? তো এখানে বলো এ বিন্দু, ই বিন্দু আর বি বিন্দু, এটা নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যাবে? বলো, এই যে মনোযোগ দাও। হ্যাঁ যাবে? যাবে না। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0। যদি ত্রিভুজই না হয় ক্ষেত্রফল আসবে কত হবে? সেটা 0, তাই না? ত্রিভুজ আসলে না ক্ষেত্রফল আসবে, ত্রিভুজই আসে না, ক্ষেত্রফল কত হবে? 0। গুড। তাহলে এখন এই দুটো শর্ত দিয়ে অঙ্কটা সলভ হয়ে যাবে। প্রথম শর্তে আমরা m1 m2 ধরে ই বিন্দু বের করব, আর দ্বিতীয় শর্তে এ ই বি এটা ত্রিভুজের ক্ষেত্রফল 0 দিব, দিলে ই এর এই m1 এবং m2 এর অনুপাত চলে আসবে, কাজ শেষ। আচ্ছা তাহলে আমি একটু লিখি দেখাই আগে, যারা কম বুঝছো সমস্যা নেই, দেখো অঙ্কের কৌশলটা দেখো। লিখি, চিত্রটা তো বাধ্যতামূলক আঁকতে হবে, আর আহামরি কোনো কঠিন চিত্র না এটা। তো লিখবো এখানে যে ধরি, লিখবো এভাবে, ধরি এ বি রেখাটি, প্রশ্ন থেকে, হ্যাঁ, এ বি রেখাটি সিডি কে সিই আগে দেখো সবাই ডিই। হ্যাঁ অঙ্ক তো জাস্ট তুলে নিতে পারবা, সমস্যা নাই, কিন্তু তুমি যদি না বুঝো তাহলে তো আসলে লাভ নাই। গাইডে তো অঙ্কগুলো করে দেওয়া আছে। m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত। আচ্ছা তুমি এখানে একটা কথা বলতে পারো, সে এখানে অন্তর্বিভক্তই করে, এটা কিভাবে বুঝলাম? বহির্বিভক্ত করে না কেন? এটা কেমনে? এটা কি না, হিসাব মিলে না, কথা মিলে না। সেটা হচ্ছে চিত্র আঁকতে হবে। যদি এরকম হয়, এই দেখো, যদি এরকম হয় তখন বিন্দু তুমি বসানোর পর দেখলা বিন্দুগুলো এরকম হয়েছে। আমি যেটা বিন্দু ধরে বসাইছি, আমি এখানে কি বিন্দু ধরে বসাইছি, গ্রাফ আঁকছি। তাহলে যদি আমি আঁকার পর যদি গ্রাফ বিন্দু ধরে আঁকে, যদি দেখি যে কাহিনী এটা, যে মাঝখানে খালি জায়গা আছে, ছেদ করে নাই, তাইলে কেমন হবে? না, তার মানে এখানে কথা যেটা, সাধারণত আসলে ওই বহির্বিভক্তি ইয়াটা অঙ্কটা দিয়ে আমাদের বইতে ওই আইডিয়ার কোশ্চেনই দেয় নাই, একটা ব্যাপার হয়তো দিতে পারে সৃজনশীলে যদি টিচার মন চায়। হ্যাঁ ওইটা তো আগের মতোই, সেম কাহিনী, সেম লজিকে, জাস্ট এটা এখানে পড়বে, সেম লজিকে, সবই সেম। বুঝতে পারবে, বিভক্ত করবে সম্ভব, কোনো সমস্যা নাই, কোনো জ্ঞানজাম নাই, সবই সেম। হ্যাঁ এরকম। তো এখন এক্ষেত্রে আমরা সাজেস্ট করি, যদি বিন্দুগুলা সুন্দর মতো হয়, তাহলে হচ্ছে যে গ্রাফ আকারে চিত্রটা আঁকার জন্য, আনুপাতিকভাবে দেখার জন্য যে আসলে এটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। কথা বুঝছো? কারণ তুমি আন্দাজে, মানে আমি যেভাবে আঁকছি এটা তো আন্দাজে আঁকা অ্যাকচুয়ালি, মানে আমি জানি যে জিনিসটা এটা, এই জন্য আঁকে দিলাম। বাট পরীক্ষার হলে যদি আমি প্রশ্ন দিই যে বহির্বিভক্ত আকারে, তুমি করে দিলে অন্তর্বিভক্ত দিয়ে, তখন তো নগদে 0 না। কথা কি বুঝছো নি বলো? তো সেই জন্যে হচ্ছে তোমার চিত্রটা আঁকাটা এখানে গুরুত্বপূর্ণ, বুঝছি? বলো, চিত্রটা আঁকাটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা ওকে, কারণ তখন আসলে ম্যাথ মিলবে না, তখন আসলে কি বলো, ম্যাথটা মিলবে না যে ওইভাবে মানে ইয়ে করে করো। তো ওই জন্য চিত্রটা আঁকলে তোমার আর এই কনফিউশনটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো অন্তর্বিভক্ত করে, তাহলে এখানে বুঝো এটা। সুতরাং ই বিন্দু একটু আগে যেটা শিখছিলা, এই যে m1 প্লাস m2, m1 প্লাস m2, অঙ্কটা কঠিন আছে বাট আবার কঠিনও নাই যদি বুঝতে পারি। বলো m1 এর সাথে কার 4, আর m2 এর সাথে কার -1, এর x এর বেলা x এর গুলা, তাহলে 4m1, তাহলে 4 গুণ করলে 4m1 -m2, আর এখানে হচ্ছে -5m1 প্লাস 2m2। বুঝছো নি তোমরা? তাহলে এই বিন্দুর কাজ হয়ে গেল, হইল নি? এবার বুঝো, এখানে এ ই বি সমরেখ,
সুতরাং ত্রিভুজ এ ই বি ইকুয়াল টু 0। এ ই বি একটা রেখার উপরই পড়ছে কিনা? একই রেখার উপর পড়লে এটাকে কি বলে? সমরেখ। আর এখানে কোনো ত্রিভুজ হবে কোনোভাবে? এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল তো ঋণাত্মক হইতে পারে না, পারে? যে দিয়ে দিলাম মাইনাস, হবে না, তো এই জন্য এখানে হবে 0। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার বলো এটার ক্ষেত্রে এবার আসো, হাফ অফ এ বিন্দু স্থানাঙ্ক বসাও 0 - 1। আচ্ছা, 0 - 1, তারপর ই এর হচ্ছে কত? 4m1 - m2 ডিভাইড বাই m1 প্লাস m2 মাইনাস 5m1। আগে বুঝে নাও যে অঙ্কটা কি করতেছি আসলে, কারণ এই বুঝাটাই থাকে। আর হচ্ছে বি বিন্দু 15 2 1 1 1। আস্তে আস্তে কিন্তু আমরা কঠিন কঠিন টপিকের দিকে যাচ্ছি, কঠিন কঠিন কনসেপ্টের দিকে যাচ্ছি। যত সামনের চ্যাপ্টারে যাব তত দেখবা যে অধ্যায়গুলোর মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে, ভাবসাব আছে। হ্যাঁ হ্যাঁ, এভারেজ জিনিসপাতি না, বুঝছো? আর লাস্টের চ্যাপ্টারগুলোর ভাবসাব অনেক বেশি ম্যাথের ক্ষেত্রে, এগুলো একদম শেষের দিকে, তো সবচেয়ে টাফেস্ট জিনিসগুলো লাস্টের চ্যাপ্টারগুলোতে দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে হাফ তো শূন্যের জন্য বাদ হয়ে যাচ্ছে, আমরা বিস্তার করবো। এখানে বিস্তার করলে এখানে একটা ইকুয়েশন আসবে না, m1 এবং m2 m1 এবং m2 ইকুয়েশন আসা মানে তো অনুপাত নিয়ে আসা যাবে, m1 বাই m2 আকারে আনা যাবে, তার মানে অ্যান্সার চলে আসবে, কাজ শেষ। ব্যাপারটা এরকম, বুঝছি? এবার এখানে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে 0 এই রো 1 বরাবর যদি বিস্তার করি, শূন্যর সাথে করলে শূন্য বাদ, তাহলে -1 একটা করি, -1টা তো কি হবে? চিহ্ন নির্ণয় করে চিহ্নের জন্য +1 হয়ে যাবে, তাহলে এই কোণ আগে গুণ হবে 4m1 - m2 বাই আসলে মাইনাস, এই যে রো 1 বরাবর করতেছি, এখানে শূন্য একটা আছে যে, ওকে। তারপর হচ্ছে মাইনাস নিচ থেকে -15 মাইনাস দিলাম, 15 দ্বারা গুণ করলে -75। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি কার সাথে করি ভুলি তো গেলাম, এই কোণার সাথে এই কোণা, হ্যাঁ -15, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে 1 এর সাথে করবো, এবার এই 1 এর সাথে নিলে এই কোণাতে না, 2 দ্বারা করলে 8m1 - 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 মাইনাস এ কোণা, হ্যাঁ, তাহলে মাইনাস দিলাম, এখানে 15 না, মাইনাসটা এখানে দিয়ে দিলাম, আর 15 দ্বারা উপরে গুণ করে দিব, -75 ভগ্নাংশ আকারে আছে না, প্লাস 15 দুগুণে 30 m2 ডিভাইড বাই, বুঝছো নি তোমরা? ইকুয়াল টু কত? 0। এখন বলো এই যে সমীকরণ আসছে, সমীকরণটা এবার সমাধান করবা, ঠিক আছে? তো চলো এরপরে কি সমস্যা কি আছে? 0 পাবো আর কি, এটা তো একটা নাম্বার। m1 প্লাস m2 4m1 2 মাইনাস m2 কথা হলো না, -15m1 -15m2, ঠিক আছে? হ্যাঁ, তো প্লাস m1 প্লাস m2 এখানে, আর এই উপরেটা ডিরেক্ট লিখে দিই 8m1 -2m2 মানে হচ্ছে প্লাস 75m1 -30m2। এগুলো কিন্তু বাসায় কয়েকবার করে করবে, তাহলে কিচ্ছু মনে থাকবে না। যদি কয়েকবার করে বাসায় না করো, কিচ্ছু মনে থাকবে না, একদম কিচ্ছু না, জীবনে করছো বলে মনে হবে না। বলো যে তোমাকে আমি দেখেছি আগে, না আমি তো দেখি নাই, এরকম হয়ে যাবে। কয়েকবার করে বাসায় করতে হবে, মানে অনেক বড় বড় জিনিস, অনেক কঠিন কঠিন জিনিস। আর তোমাদের কলেজ 6 তারিখে খুলবে না, শিওর থাকো। আচ্ছা, এটা আর কি আমার থেকে আর কি প্রেডিকশন, এখন বাকিটা অফিস হবে। দেখো তাহলে 4m1 -15 -11m1 মাইনাস কক্সবাজার যাওয়ার জন্য বাস পাওয়া নেই, -16। আচ্ছা দেখো 25 যোগ 8 কত হয়? 25 যোগ 8 83, তাই না? মানে 75 যোগ 8 83 m1 -32m2 = 0। এবার আসো 83m1 আর এখান থেকে -11 গেলে কত হয়? 1 7, তাই না? 71 না?
5 72 হবে, 1 কেন দিলাম, 2 হবে, -48 m2। আরে আমি কান ধরে দাঁড় করে রাখবো, এরপর আর ব্যর্থ আছি। তোমাদের আমি আজকে ক্লাসে প্রথমে বলছি যে কয়েকজনের জন্য আমার ক্লাস নিতে খুবই কষ্ট হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 83 m1 মাইনাস 75 এর সাথে 8 যোগ করে কত হয় 83। ওই যে এখানে আছে তো, এই যে এখানে 8টা আছে তো, এই যে 5 প্লাস m1 প্লাস m2, m1 প্লাস m2 শূন্য জন্য বাদ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এই যে m1 প্লাস m2 নিচে যেটা আছে সেটা কি শূন্য জন্য বাদ হয়ে গেছে না, লসাগু করলা, ধরো আমি লাইনটা স্কিপ করলাম। হ্যাঁ বুঝো না তোমরা, নরমাল যোগ আর কি, যে এই দুইটার মধ্যে এই দুইটা ভগ্নাংশের আবার যোগ হবে না, তাহলে এই লাইনের নিচে হবে কি m1 প্লাস m2, সেটা শূন্য জন্য বাদ, তো এটা দেখানো দরকার নাই, না দেখে আমরা ধরো যে তাহলে এখানে করলাম m1 বাই m2 ইকুয়াল টু 48 বাই 72, 24 দুগুণে 48, 3 24 72, তাহলে সুতরাং মিশে নি বলো m2 ইকুয়াল টু, এটা কিন্তু 4 মার্ক এবং অনেকবার আসছে কলেজে পরীক্ষায়, কলেজের অর্ধবার্ষিকীতে 3.1 থেকে 3.4 মূলত থাকে অধিকাংশ কলেজেই, আবার ক্লাস টেস্টও তো থাকে কনফার্ম। সো তখন এই অঙ্কটা দেয় অধিকাংশ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে সিটি এই ক্যান্টনমেন্টের কলেজগুলো, হলিক্রসেও দেয়, হলিক্রসে দিছে, এবারও দিছে, আবার বিএফ শাহিন, তারপর কি নূর মোহাম্মদ, মুন্সি আব্দুর রফিক, এগুলো দেয় সিটি কলেজের মাধ্যমে, মানে অধিকাংশ কলেজেই এই অঙ্কটা দিচ্ছে। মাইনাস জাস্ট মাইনাস হতো, বাকি সবই সেম। যদি এটা বহির্বিভক্তি হয় তাহলে তো জাস্ট ওই অন্তর্বিভক্তি না বহির্বিভক্তি, সেটার কাজ তো শুধু এই লাইনে হয়েছে, এরপরে কোনো কিছুতে হয়েছে, এরপরটা তো ক্ষেত্রফলের কাহিনী। সো জাস্ট এখানে মাঝখানে মাইনাস হইতো সূত্র অনুযায়ী। হ্যাঁ বলে দিতে হবে। হ্যাঁ ওই দেখেছিলাম তো একটু আগে যে বিন্দুটা বাইরে হবে, লাইক ধরো এই যে এরকম এরকম, হ্যাঁ ধরো যে এ বি সিডি, সিডি কে এই পর্যন্ত আমাদের বর্ধিত করতে হবে, এই পর্যন্ত, কথা বুঝছো না? হ্যাঁ একই কাহিনী, সূত্রের মধ্যে যা ইয়ের স্থানাঙ্ক বের করছো না, সূত্রে জাস্ট মাইনাস হবে, অন্তর্বিভক্তি সূত্রে প্লাস আর বহির্বিভক্তি সূত্রে কি ছিল আচ্ছা আমি পরীক্ষার সময় এরকম একটা কোশ্চেন দিবনি তোমাদের বহির্বিভক্তি দিয়ে ওটা কোশ্চেন, ওটা খাতায় উঠাও, এই তোমার কি তোলা শেষ, দেখি দেখাও। হ্যাঁ কিসে তুমি এবার কোশ্চেন লেখো, এটা কি করছিস, এই সিডি কে এবি রেখাটি যে অনুপাতে, তুমি এবার লেখো এবি কে সিডি রেখাটি যে অনুপাতে ভাগ করো, এটা করো সবার সময়, যারা করে ফেলছো তাদের সবার জন্যই কথা, কোশ্চেন করে বা নিজে নিজে করো। হ্যাঁ একই ডাটা জাস্ট উল্টোটা, এটা এখানে তো এটা তো জাস্ট নির্ণয়কের মান নির্ণয় করছি, নির্ণয়কের মান শিখছিলাম, নির্ণয়কের মান নির্ণয় আর কি, যে এখানে নির্ণয়কের মান নির্ণয় পারো পড়ছিলা। হ্যাঁ ওইটা হলে তাহলে ওইটা ক্লাসটা দেখতে হবে, নাহলে এটা কিছুই বুঝবো না আসলে, এটা জাস্ট এখন দেখো মাইনাস, এই নির্ণয়কের চিহ্ন রীতি অনুযায়ী এখানে মাইনাস থাকে, ওই মাইনাসের সাথে এটা মাইনাসটা প্লাস হয়ে যায়, আর যে সারি কলাম বাদ গেল এই কোণা মাইনাস এই কোণা, আর ওয়ানের ক্ষেত্রে যখন গেল শূন্যের সাথে তো শূন্য বাদ হয়ে যায়, ওয়ানের ক্ষেত্রে গেলে এটাকে বাদ গেল এই কোণা মাইনাস এই কোণা। তুমি করো সেম প্রশ্ন, জাস্ট এবি কে সিডি কে এবি না বলে এবি কে সিডি, এই ওটা ওটা দেখি দেখি কার কাছে শেষ, যাদের শেষ হয়েছে তারা পরেরটা করো, পরের অংশ বলো, তোমার তো শেষ, করো শুরু করো, কোশ্চেন লেখো। হ্যাঁ কি বলছেন, এবি সিডির জায়গায় এবি, এবির জায়গায় সিডি, লেখো লাইনটা লেখো, কোশ্চেন তুলবো। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন তোলো, আবার এক্সট্রা লিখে সিমিলার প্রবলেম লিখে কোশ্চেনটা তোলো, এই তোমার তো শেষ, লেখো। মানে এখন এবি রেখা সিডি রেখা যে ওটা বের করব, হ্যাঁ এবি কে সিডি রেখাটি যে অনুপাতে, হ্যাঁ তাহলে ইটা তখন বের করতে m1 m2 যাবে এবির মধ্যে, তাই না? একই কথা, জাস্ট m1 m2 যাবে কোথায়, এবির মধ্যে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরা কি বুঝছো, কনসেপ্টটা বুঝছো তো বলো। না রেকর্ড করতেছি আর কি, রেকর্ড করে যেটা রেকর্ডেড ভার্সনটা দিব আর কি। সমরেখ মানে কি, যদি তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত হয়, এটা আজকে অলরেডি বলছিলাম তাই না, যে ধরো বি বিন্দু, কথা বলো না, x2 y2 আর সি বিন্দু x3 y3, যদি তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত হয় তাহলে সেটাকে বলে সমরেখ। আর যদি সমরেখা হয় তাহলে শর্ত যেটা, প্রথম শর্ত
এখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না, হবে? তাহলে তার ক্ষেত্রফল 0। দ্বিতীয় শর্ত যে AB অংশের ঢাল এবং BC অংশের ঢাল সমান হবে। ঢাল ওই যে পটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর, তাই না? আর 3 নম্বর শর্ত সেটা হচ্ছে AB যোগ BC সমান AC হবে। এই হলো বেসিক। ঠিক আছে, আমরা সাধারণত এই প্রথম দুইটা দিয়ে ম্যাথগুলো করব, ক্ষেত্রফল দিয়ে করি আর নাইলে হচ্ছে এই সময় এই ঢালের কন্ডিশন দিয়ে করি। নিচেরটা দিয়ে সাধারণত করা হয় না, বাট MCQর অপশনে আসে তো এটা লিখে দিলাম। ওকে, উঠাই। তিনটা শর্ত। ওকে, ক্ষেত্রফল 0, ঢাল সমান, আর হচ্ছে কি AB প্লাস BC ইকুয়াল টু কি হবে? AC হবে। ঠিক আছে, আচ্ছা লেখা শেষ। নেক্সটে যে চলো এটার অ্যাপ্লিকেশনটা শেষ হয়েছে। দেখো কোয়েশ্চেন দেখো, এই যে আমাদের একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দিয়ে দিছে, টি এর মান কত হলে বিন্দুগুলি সমরেখা হবে? তাহলে সমরেখা শীর্ষবিন্দু, তাহলে প্রথমটা হচ্ছে A বিন্দু, পরেরটা B বিন্দু, এরপরটা C বিন্দু, দেখুন না? তাহলে টি এর মান কত হইলে সমরেখা হবে? তার মানে কি এখানে কি সমান হবে? ক্ষেত্রফল 0 হবে আর নাইলে হচ্ছে ঢাল সমান হবে। এখন আমরা যদি ক্ষেত্রফল বের করা না লাগে, যদি না চায়, তাহলে আমি ঢাল দিয়ে অঙ্ক করব। ঢাল দিয়ে করলে ক্যালকুলেশনটা সহজ হয়। কথা বুঝছো? যে শর্ত মতে, হ্যাঁ, আমাদের এখানে যে তুমি বিন্দু আইডেন্টিফাই করে দিলা যে সমরেখা শর্তে M of AB, বুঝছো নি, সমান M of BC। তাহলে AB এর ঢাল কত হবে? কোটিদ্বয়ের অন্তর 3 - 1 বাই ভুজদ্বয়ের অন্তর 2t + 1 - t - 1। আর BC এর কন্ডিশনে 2t - 3 আর 2t + 2 - 2t - 1। তাহলে এখানে আসো 2 ডিভাইড বাই -1 + 1 বাদ গেল t, 2t - 3, 2t বাদ গেল, কত হয়? 1। দেখছো কত সহজ হয়ে গেছে না? আর এইগুলো দিয়ে ক্ষেত্রফল বের করা তো আসলে গ্যাঞ্জাম লাগতো, কষ্ট হইতো বেশি। বুঝছো মানে কাহিনীটা? বুঝছো এবার? হ্যাঁ, যে কেন এভাবে গেলাম। তাহলে গুণ করে দাও 2t² - 3t = 2, 2t² - 3t - 2 = 0। 2 × 4, 4 × 4, 4 থেকে 1 গেলে 3। এই হলো মিডল টার্মের কাহিনী। -4t - t + t - 2 = 0। তাহলে এবার আসো 2t কমন গেলে t - 2 আর +1 কমন গেলে t - 2, t - 2 হোল কমন, 2t + 1 আনকমন। তার মানে t - 2 = 0 অথবা 2t + 1 = 0। t = 2 আর এখানে হচ্ছে কত? t = -1/2। আরো বড় হবে, ওইটা কি দূরত্ব না? তো দূরত্ব নিয়ে আর এখানে তুমি ওইটা দিয়ে করতে পারবে না। হ্যাঁ, ওটা অনেক বড় হয় না? না সেটা বুঝছি। এখন কি ছোট করে আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল, তাই না? কারণ সমাধান এখানে আমার ওই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করলেও এই সমাধান এটা করতেই হইতো, দ্বিঘাত সমীকরণই আসতো। তোমরা কি বুঝছো এবার সলভের সিস্টেমটা কি? বলো, কোনো প্রশ্ন আছে? সমরেখা মানে কি? একই রেখার উপর অবস্থিত। উঠাও, তাড়াতাড়ি উঠাও। আচ্ছা, তাহলে এখন এই রিলেটেড প্রবলেম দেখো। এই যে কথা শুনো, স্লাইড দিয়ে দিব। কে এর মান কত হলে এত বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করবে? এই বলো, একই সরলরেখায় অবস্থান করা মানে কি? সমরেখা। কথা বুঝছো? বা এক্স এত বিন্দুটি এত এবং এত বিন্দু দুটির সাথে বিন্দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত হইলে দেখাও যে এটা কি সমরেখা না? কথাটা বুঝো। এই বিন্দুটা এই দুইটা বিন্দুর সংযোগ রেখার উপর অবস্থিত, তার মানে কি সমরেখা। একই নিয়মে করবা। তাহলে এইগুলো আমি স্লাইড দিয়ে দিব, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবনি, তোমরা করতে পারবে। আচ্ছা, এবার দেখো এখানে আসো, কথা শুনো। এত 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 বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গক হলে টি এর মান কত? তার মানে এখানে কিন্তু ক্ষেত্রফল দিয়ে, তাহলে ক্ষেত্রফলের মান কত? 19 সমস্ত 1/2, 2/1। তাহলে এখানে বা হাফ অফ ক্ষেত্রফল, কথা শুনো, 3/4,
কথা বলো না 2t5 6t 111 ইকুয়াল টু এখানে কত হয় 38 39 39/2 দুই দিকে আমি বলো এটাকে ক্যালকুলেশন করতে পারবো না ইকুয়াল টু 39 লিখবো এখানে অজানা রাশি কয়টা একটা অজানা রাশি এখানে কয়টা একটা তাহলে সমাধান করলে t এর মান এমনি চলে আসবে হিসাব বুঝছো নি তো সবাই বলো ওকে দেখো রাজশাহী বোর্ড 23 এই যে বিন্দু ত্রয় সমরেখা হলে যে শর্ত দিবা অপশন মিলবে বা এই যে কুমিল্লা বোর্ড 23 দেখছো এমসিকিউতে কিভাবে আসে এই তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কোনটি ওই যে ঢালের শর্ত দিবা অ্যানসার অপশন কোন একটা অ্যানসার চলে আসবে বুঝছো দেখছো পরীক্ষা কেমন আসতেছে অলরেডি অলওয়েজ কিন্তু আসতেছে হ্যাঁ তারপর দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 23 বিসি এর মধ্যবিন্দু বি বিন্দু দিছে সি বিন্দু দিছে তার মধ্যবিন্দু এখানে বের করতে পারবা ভালো কথা আচ্ছা এটার জন্য দেওয়া হয়েছে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত এই যে এ বিন্দু দিছে বি বিন্দু দিছে সি বিন্দু দিছে ক্ষেত্রফল বের করতে পারবো দেখছো বোর্ডে আসছে ঠিক না হ্যাঁ ওকে পারবো কিনা বলো 3.2 3.3 মিলানো এমসিকিউ মানে কিভাবে প্রশ্ন আসতেছে তুমি কলেজে কিভাবে প্রশ্ন পাবা সেটা কি বুঝছো বলো ওকে আচ্ছা তারপর এগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন সেম কাহিনী তিনটা বিন্দু দিছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বা ত্রিভুজের এই যে তার ক্ষেত্রফল কত বা এই যে শীর্ষবিন্দু দিয়ে দিছে ক্ষেত্রফল কত হ্যাঁ ডাইরেক্ট বাট একটু সময় লাগে কিন্তু এইগুলো করতে কিন্তু সময় পাবা 30 সেকেন্ড ভর্তি পরীক্ষার সময় কিন্তু 30 সেকেন্ড করে একটা এমসিকিউ 30 সেকেন্ড এরকম করে তো সেম ভাবে এই যে ওকে আচ্ছা এখানে কাজগুলো আমি এই যে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে এগুলো আমি তোমাদের স্লাইড দিয়ে দিব সো সবার জন্য শুভকামনা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ ওকে